সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয় তৃতীয় অধ্যায় থেকে 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। মাধ্যমিক পরীক্ষা প্রায় চলে এসছে তোমাদের কাছাকাছি, তাহলে এখন আমাদের কি দরকার? বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সলভ করে সেগুলোর অ্যান্সার বার করার দরকার এবং আমাদের জ্ঞানের পরিধি আরো বেশি বাড়ানোর দরকার। কারণ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এরকম কিছু কোয়েশ্চেন থাকে, 58 মার্কস আমাদের এরকম থাকে যেটা খুব ইজি থাকে, আর 32 মার্কস এরকম থাকে যেগুলো যারা আর কি মেধাবী যে সমস্ত ছাত্রছাত্রী তারা যাতে জিনিসগুলোকে অ্যান্সার করতে পারে, ওই 32 মার্কসের মধ্যেই কিন্তু মেধার ডিস্ট্রিবিউশন হয়। তো সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোয়েশ্চেন কেবলমাত্র যে বই থেকে হবে তা কিন্তু না, একটু কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে পারে। কিন্তু তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই তুমি সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো চলো আজকে আমরা দেখে নিই কি কি কোয়েশ্চেন সলভ করব। ফার্স্টে আমি দিয়েছি বর্ণান্ধ পিতা মাতার কি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র বা কন্যা হবে? যুক্তি দাও। দেখো, যারা বর্ণান্ধ হয়, বর্ণান্ধ পিতা এবং বর্ণান্ধ মাতা, তাহলে চলো আমরা এখানে সলভ করার চেষ্টা করি। ফার্স্ট অ্যান্সার বর্ণান্ধ পিতা আর বর্ণান্ধ মাতা। মেয়েদের ক্ষেত্রে কি কি সেক্স ক্রোমোজোম থাকে? দুটো এক্স ক্রোমোজোম থাকে, আর ছেলেদের ক্ষেত্রে এক্স আর ওয়াই দুটো সেক্স ক্রোমোজোম থাকে। এবার যে বর্ণান্ধ যে রোগটা রয়েছে সেটা কি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। মেয়েরা এই রোগে কিন্তু খুব কম পরিমাণে আক্রান্ত হয়ে থাকে, কারণ যেহেতু মেয়েদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই একটা এক্স ক্রোমোজোমে যদি ত্রুটি থাকে অপর এক্স ক্রোমোজোমটা কিন্তু নর্মালি থাকে। আর যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই একটা এক্স ক্রোমোজোমে অ্যাবনর্মালিটি থাকলেও সেটা কিন্তু রিসেসিভ ক্যারেক্টার হয়ে যায় বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হয়ে যায়, তাই জন্য সেটা প্রকাশ পায় না। কিন্তু যদি মেয়েদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমই অ্যাবনর্মালিটি ধরা পড়ে, তখনই কিন্তু সে কেবলমাত্র বর্ণান্ধ হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে, সেই একটা এক্স ক্রোমোজোমেই যদি ত্রুটি থাকে তাহলে সে কিন্তু বর্ণান্ধ হয়ে যাবে। তাহলে ছেলেরা কিন্তু এই রোগে সব থেকে বেশি পরিমাণে আক্রান্ত হয়। তাহলে বর্ণান্ধ মাতা আর বর্ণান্ধ পিতার থেকে আমরা কি কি গ্যামেট পাবো? বর্ণান্ধ পিতার থেকে আমরা এক্সি আর ওয়াই এই দুটো গ্যামেট পাচ্ছি। আর বর্ণান্ধ মাতার থেকে কি কি গ্যামেট পাবো? এক্স সি এই দুটো গ্যামেট পাচ্ছি। তাহলে এবার আমি যদি এদের মধ্যে ক্রস ঘটাই তাহলে কি হবে? এই পুং গ্যামেটটা গিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে কি হবে? এক্সি মানে বর্ণান্ধ কন্যা। এ গিয়ে যদি এই এক্স ক্রোমোজোমকে নিষিক্ত করে তাহলে বর্ণান্ধ কন্যা। এগিয়ে যদি একে নিষিক্ত করে তাহলে কি হবে? বর্ণান্ধ পুত্র। এগিয়ে যদি একে নিষিক্ত করে কি হবে? আবার বর্ণান্ধ পুত্র। দেখো, এগুলো কিন্তু তোমরা নিজেরাই সলভ করতে পারবে যদি এরকম ক্রস ঘটিয়ে চেকার বোর্ড কিভাবে তৈরি করতে হয় পদ্ধতিটা যদি তোমাদের জানা থাকে। এখন অবশ্য টেস্ট এক্সাম হয়ে গেছে, সবারই মাধ্যমিক পরীক্ষা কাছে চলে এসছে, সবারই প্রস্তুতি এখন তুঙ্গে, তো এই জিনিসগুলো সবাই মোটামুটি আয়ত্তে নিয়ে এসছো। তাহলে দেখো, চেকার বোর্ড যদি আমরা তৈরি করি তাহলে কি হবে? এটা হচ্ছে পুংগ্যামেটের সাইন, এটা স্ত্রী গ্যামেটের সাইন। তাহলে পিতার থেকে আমরা কি কি গ্যামেট পেয়েছি? এক্সি আর ওয়াই। আর মাতার থেকে এক্সি আর এক্সি। এই দুটো যদি ফার্টিলাইজ করে তাহলে কি হবে? বর্ণান্ধ কন্যা। এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে বর্ণান্ধ পুত্র।
এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে বর্ণান্ধ কন্যা, এগিয়ে যদি একে ফার্টিলাইজ করে বর্ণান্ধ পুত্র। তাহলে পরবর্তী জেনারেশনে যে পুত্র বা কন্যা জন্ম নেবে তার 100% চান্স রয়েছে বর্ণান্ধ হওয়ার, 100% চান্স রয়েছে বর্ণান্ধ হওয়ার। যদি পিতাও বর্ণান্ধ হয়, যদি মাতাও বর্ণান্ধ হয়, দুজনেই যদি বর্ণান্ধ হয়, তাহলে পরবর্তী জেনারেশনে যে পুত্র বা কন্যা জন্ম নেবে, যে সন্তান জন্ম নেবে, তার 100% সম্ভাবনা থাকে যে সে বর্ণান্ধ হয়ে জন্মাবে। তাহলে ফার্স্টের অ্যান্সার আমরা সলভ করলাম। এবার সেকেন্ডে কি বলেছে দেখো, পুরুষরা হেটেরোগ্যামেটিক আর মহিলারা হোমোগ্যামেটিক, বিষয়টি ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনে কি লিখেছি আমরা, পুরুষরা হেটেরোগ্যামেটিক এবং মহিলারা হোমোগ্যামেটিক, বিষয়টি ব্যাখ্যা করো। হেটেরোগ্যামেটিক কথার অর্থ কি আর হোমোগ্যামেটিক কথার অর্থ কি? হেটেরোগ্যামেটিক আর হোমোগ্যামেটিক। দেখো কোনো বিষয় যখনই তোমরা পড়বে তার আগে সেটা সম্পর্কে জানার কিন্তু একটা খিদে তোমাদের মধ্যে থাকার দরকার, তাহলেই কিন্তু তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। দেখো হেটেরোগ্যামেটিক আর হোমোগ্যামেটিক কথার অর্থ কি, যে হেটেরোগ্যামেটিক মানে দুটো আলাদা গ্যামেট থাকবে, দুটো আলাদা গ্যামেট থাকবে যাদের, তারা হলো হেটেরোগ্যামেটিক। আর হোমোগ্যামেটিক কি, যাদের ক্ষেত্রে একই গ্যামেটস থাকবে। তাহলে পুরুষদের ক্ষেত্রে আমরা কি জানি, কোন দুটো সেক্স ক্রোমোজোম থাকে, এক্স আর ওয়াই। তাহলে জননের সময় যখন নিষেক ঘটে তখন কি হয়, তখন হচ্ছে এক্স আর ওয়াই এই দুটো কিন্তু আমরা গ্যামেটস পেয়ে থাকি, এক্স আর ওয়াই এই দুটো গ্যামেটস আমরা পাই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি কি সেক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম থাকছে। তাহলে যখন তাহলে মেয়েদের থেকে আমরা কি কি গ্যামেট পাচ্ছি, এক্স আর এক্স এই দুটো গ্যামেটস কিন্তু আমরা পাচ্ছি। তাহলে পুরুষদের ক্ষেত্রে দুটো আলাদা গ্যামেট আর মেয়েদের ক্ষেত্রে দুটো একই গ্যামেট আমরা পাচ্ছি। তাই যেহেতু দুটো আলাদা গ্যামেট আমরা পুরুষদের থেকে পাই, তাই ওরা হলো হেটেরোগ্যামেটিক। আর মেয়েদের থেকে যেহেতু আমরা দুটো এক্স পাচ্ছি, একই সেক্স ক্রোমোজোম, একই গ্যামেট, তাই জন্য আমরা মহিলাদেরকে হোমোগ্যামেটিক বলে থাকছি। তাহলে সেকেন্ড অ্যান্সারও আমাদের হয়ে গেল। এবার আসছে থার্ড অ্যান্সার। থার্ড কোয়েশ্চেনটা কি দিয়েছি দেখো, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন? দেখো থ্যালাসেমিয়া, আগে এই পার্টটা মুছে নি তারপরে ডিসকাস করছি। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া কি কারণে হয়ে থাকে, যখন আমাদের শরীরের যে হিমোগ্লোবিন, আমাদের লোহিত রক্ত কণিকায় সব থেকে মূল উপাদান কি, মূল উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার কারণে কিন্তু আমাদের রক্তের রং লাল হচ্ছে। এই হিমোগ্লোবিন কি করছে, আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে দিয়ে অক্সিজেন পরিবহনে সহায়তা করছে। হিমোগ্লোবিনের মাত্রা যখনই হ্রাস পাবে তখনই কিন্তু রক্তাল্পতা দেখা দেয়। আর থ্যালাসেমিয়া রোগে কি হচ্ছে, এই হিমোগ্লোবিন উৎপাদনেরই ত্রুটি দেখা দিচ্ছে। আমাদের 16 নম্বর ক্রোমোজোম, আমাদের যে দেহ ক্রোমোজোম রয়েছে, কি কি 16 নম্বর ক্রোমোজোম আর 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে এই থ্যালাসেমিয়া হয়ে থাকে। 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে কি থ্যালাসেমিয়া হয়, আলফা থ্যালাসেমিয়া। আর 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে কি থ্যালাসেমিয়া হয়, বিটা থ্যালাসেমিয়া। এটা আমরা সবাই জানি। এইবার যখনই থ্যালাসেমিয়া হচ্ছে তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন, আমাদের যে রক্তে হিমোগ্লোবিন রয়েছে, আচ্ছা হিমোগ্লোবিনে কি হচ্ছে, হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটি কেন হচ্ছে, কারণ হিমোগ্লোবিনের যে প্রোটিন শৃঙ্খলগুলো রয়েছে, প্রোটিন শৃঙ্খল, একটা কি
আলফা গ্লোবিন শৃঙ্খল, আলফা গ্লোবিন শৃঙ্খল, আর আরেকটা হচ্ছে বিটা গ্লোবিন শৃঙ্খল, বিটা গ্লোবিন শৃঙ্খল। এই যে প্রোটিন শৃঙ্খলগুলো যখনই 16 নম্বর ক্রোমোজোমের ত্রুটি হচ্ছে তখনই আলফা গ্লোবিন শৃঙ্খল উৎপাদনে ত্রুটি দেখা দিচ্ছে, আর যখনই 11 নম্বর ক্রোমোজোমে কিছু ডিসপিউট থাকছে তখনই বিটা গ্লোবিন শৃঙ্খল তৈরিতে কিছু সমস্যা দেখা দিচ্ছে, তার ফলে হিমোগ্লোবিন ঠিকঠাক উৎপন্ন হয় না। তাই জন্য কি হচ্ছে, যেহেতু হিমোগ্লোবিন ঠিকঠাক উৎপন্ন হয় না সেহেতু রক্তাল্পতা রোগে ভোগে যে আক্রান্ত হয়, এবং যতক্ষণ না পর্যন্ত তার শরীরে ব্লাড বারবার ট্রান্সফার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মৃত্যুর সম্ভাবনা থাকছে। এই জন্য থ্যালাসেমিয়া দুই ধরনের হয়ে থাকে, থ্যালাসেমিয়া মাইনর আর থ্যালাসেমিয়া মেজর। যারা থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত হয় সেটা রোগের লক্ষণ কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে সেই রোগের উপসর্গগুলো দেখা দিতে শুরু করে, এবং তখন কিন্তু রোগীকে বারবার রক্ত পরিবর্তন করতে হয়, বারবার তার শরীরে রক্ত দিতে হয়। যদি সেটা না হয় তাহলে কিন্তু সে রক্তাল্পতায় ভুগে মারা যেতে পারে। কিন্তু থ্যালাসেমিয়া রোগের কারণে যাদের শরীরে বারবার এরকম ভাবে ব্লাড ট্রান্সফার করা হচ্ছে তার ফলে কি হচ্ছে, শরীরে লোহা, হিমোগ্লোবিনের মূল উপাদান কি লোহা, লোহাগুলো জমে কোথায় কোথায় জমে, হৃৎপিণ্ডে জমে, প্লীহায় জমে, যকৃতে জমে এবং অন্তঃক্ষরা গ্রন্থিতে জমে কি হয়, সেগুলো নষ্ট হতে শুরু করে, সেগুলোর কার্যকারিতাগুলো নষ্ট হতে শুরু করে এবং তখন মাল্টি অর্গান ফেলিওর হয়ে সে কিন্তু মারা যায়। তাই জন্য হিমোগ্লোবিন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীকে বারবার রক্ত দিতে হয়, রক্ত না দিলেও সে মারা যাবে, আবার রক্ত যদি বারবার দিতে হয় তাহলেও কিন্তু লোহাগুলো যকৃৎ, হৃৎপিণ্ড, প্লীহা অথবা এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোতে জমতে থাকে এবং একটা সময় গিয়ে কিন্তু রোগী মারা যায়। তাই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, থ্যালাসেমিয়া মেজর অবশ্যই, থ্যালাসেমিয়া মেজর রোগে আক্রান্ত রোগীদের কিন্তু বাঁচানো যায় না খুব একটা। তারপরে কি আছে দেখো, 4 নম্বর কোশ্চেন, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য, কেন এরকম বলা হয়ে থাকে? কারণ দেখো, এরকম অনেক জায়গায় আমরা এখনো পর্যন্ত ঘটতে দেখি যে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে সেটা নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক রকম রিসার্চ হতে থাকে, অনেক জায়গায় অনেক রকম প্রশ্ন উঠতে থাকে। অনেক এরকম ফ্যামিলি রয়েছে যারা কুসংস্কারাচ্ছন্ন, তারা কিন্তু অনেক সময় চায় যে পরবর্তী জেনারেশন যাতে ছেলে হয়, এবং তার জন্য কিন্তু দেখো যে যে সন্তান জন্ম নেবে সে তাকে দায়ী করা হয়, যে সন্তান জন্ম দেবে তাকে সবসময় দায়ী করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতাই কিন্তু সে যে মুখ্য ভূমিকা গ্রহণ করে। কেন? কারণ হচ্ছে পিতার থেকে আমরা কি কি পেয়ে থাকি, পিতার থেকে আমরা কি কি গ্যামেট পাই আর মাতার থেকে আমরা কি কি গ্যামেট পাই। পিতার থেকে এক্স আর ওয়াই এই দুটো গ্যামেট পাই, আর মাতার থেকে কি কি পেয়ে থাকি, মাতার থেকে এক্স আর এক্স এই দুটো গ্যামেট আমরা পেয়ে থাকি। এবার এই এক্স ক্রোমোজোম গিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে কিন্তু দেখো পরবর্তী জেনারেশনে মেয়ে হবে, যদি এ গিয়ে একে ফার্টিলাইজ করে তাহলে পরবর্তী জেনারেশনে মেয়ে হবে, যদি এ গিয়ে একে ফার্টিলাইজ করে তাহলে পরবর্তী জেনারেশনে ছেলে হবে, আর এ গিয়ে একে ফার্টিলাইজ করলে পরবর্তী জেনারেশনে ছেলে হবে। তাহলে দেখো কোন গ্যামেট গিয়ে কোন গ্যামেটকে নিষিক্ত করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, এটা পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল। তাই এই যে সন্তানের যে লিঙ্গ নির্ধারণ সেক্ষেত্রে কিন্তু পিতার ভূমিকাই মুখ্য, কারণ পিতার থেকে দুটো আলাদা আলাদা গ্যামেট আসছে, মাতার থেকে কিন্তু দুটো সেম গ্যামেট আসছে, সুতরাং মাতা কিন্তু কোনোভাবেই দায়ী নয়। পিতার থেকে এই যে দুটো গ্যামেট আসছে এর মধ্যে কোন গ্যামেট গিয়ে কোন গ্যামেটকে নিষিক্ত করবে সেটা কিন্তু কেউ জানে না। যদি এক্স গ্যামেট গিয়ে যদি এক্স ক্রোমোজোমকে নিষিক্ত করে তাহলে পরবর্তী জেনারেশনে মেয়ে হবে, যদি ওয়াই গ্যামেট গিয়ে এক্স গ্যামেটকে নিষিক্ত করে তাহলে পরবর্তী জেনারেশনে ছেলে হবে।
তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা আগেই শিখেছি, আরো একবার তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে ক্লিয়ারলি করে দেখাচ্ছি। পিতা আর মাতা, পিতার থেকে কি কি গ্যামেট পাচ্ছি, 22A প্লাস এক্স আর 22A প্লাস ওয়াই। মাতার থেকে 22A প্লাস এক্স, 22A প্লাস এক্স। এ গিয়ে একে ফার্টিলাইজ করলো, কি হয়ে গেল 44A প্লাস এক্স এক্স। এ গিয়ে একে ফার্টিলাইজ করলো, কি হয়ে গেল 44A প্লাস এক্স এক্স। এ গিয়ে একে ফার্টিলাইজ করলো, কি হবে 44A প্লাস এক্স ওয়াই। এ গিয়ে একে ফার্টিলাইজ করলো, কি হবে 44A প্লাস এক্স ওয়াই। তাহলে যদি আমি চেকার বোর্ড তৈরি করি, কি হবে, এটা হচ্ছে মেল গ্যামেটের সাইন, এটা ফিমেল গ্যামেটের সাইন। মেল গ্যামেট থেকে আমরা কি কি পাচ্ছি, 22A প্লাস এক্স, 22A প্লাস ওয়াই, 22A প্লাস এক্স ফিমেল গ্যামেট, 22A প্লাস এক্স। সেম কি হবে 44A প্লাস এক্স এক্স, 44A প্লাস এক্স ওয়াই, 44A প্লাস এক্স এক্স, 44A প্লাস এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে কন্যা, এটাও কন্যা, এ পুত্র এ পুত্র। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হচ্ছে, কেন পিতার ভূমিকায় মুখ্য, সেটা কিন্তু আমরা জানলাম। কেন 22A লিখলাম বুঝতে পারলে, কারণ মিওসিস যখন জননের সময় কি হয়, মিওসিস কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনের ফলে কি হচ্ছে, জনন মাতৃকোষ রাশ বিভাজন, মিওসিস কি রাশ বিভাজন, তাহলে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়ে যাচ্ছে, অর্থাৎ 44A XY থেকে দুটো আলাদা পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, যেহেতু দুটো জনন কোষ উৎপন্ন হচ্ছে। তাহলে 44 এর হাফ কি 22, তাই 22A প্লাস এক্স, 22A প্লাস ওয়াই, এটাও 22A প্লাস এক্স আর 22A প্লাস এক্স। এবার দুটো যখন মিলন ঘটছে তখন কি হচ্ছে, আবার 2n সংখ্যক হয়ে যাচ্ছে, অর্থাৎ 44A প্লাস এক্স এক্স আর 44A প্লাস এক্স ওয়াই। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদের অবশ্যই জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.